পয়লা জুলাই থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আমরা পালন করছি, এটা সারা বাংলাদেশেই হচ্ছে। তো মূল অনুষ্ঠানগুলো আমরা অনেক অনুষ্ঠান অলরেডি হয়েছে, বাট মূল অনুষ্ঠানমালা আসলে শুরু হচ্ছে, কিক অফ করছে আজকে জুলাই 14 তারিখ থেকে। আজকে এই বিস্তারিত এই জুলাই 14 তারিখের অনুষ্ঠান সামনে আমরা কি করছি সেগুলো নিয়ে কথা বলবেন আমাদের সংস্কৃতি অ্যাডভাইজার মুস্তফা সরোয়ার ফারুকী এবং আমাদের নারী বিষয়ক অ্যাডভাইজার শারমিন মুন্সি। আমি মুস্তফা সরোয়ার ফারুকীকে মাইকে দিচ্ছি। এটা দিয়ে বলবো, রাইট? হ্যালো, সবাইকে স্বাগত। শফিক ভাই যেরকম বললো যে আজকে আসলে আমাদের মেজর ইভেন্ট কিক অফ হচ্ছে, এবং সেটা হচ্ছে জুলাই উইমেন্স ডের মাধ্যমে। এবং এটা একটা সিগনিফিকেন্স আমরা সবাই জানি যে কেন জুলাই উইমেন্স ডের মধ্য দিয়ে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্ট কিক অফ করলাম। আপনারা সবাই জানেন যে 2024-এর 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় বেরোয় আসে এবং ফ্যাসিস্ট সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা জাস্ট ভেঙে দেয়। এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তা না, আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে, সেখানেও এগুলো তারা উদযাপন করছে আজকে। সো ওই মেয়েদের যে কন্ট্রিবিউশন, এইটাকে স্যালুট করার জন্যে আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই উইমেন্স ডের মধ্য দিয়ে শুরু করা। আমি এখানে একটু কোট করতে চাই, মানে আমি নিজে চাইলে অনেক দার্শনিক লাইন বানাতে পারতাম, কিন্তু আমি মনে করি যে জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই। সেটা ধার করে বলতে চাই, আমি মনে করি ওর ওই লাইনটার মধ্যেই এই 14 তারিখের স্পিরিটটা আছে। এনএসইউতে পড়ে একটা মেয়ে, ওর নাম নাফসিন। আজকে সকালে দেখলাম যে ও আমাদের জুলাই ইভেন্টটা শেয়ার করে একটা কথা লিখেছে ইংরেজিতে, যার বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে এরকম যে 14 জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর। এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সাম আপ করা আর যায় কিনা আমি জানি না। তো সেইটাকে আমরা কমেমোরেট করবো আজকে সেন্ট্রালি শহীদ মিনারে। আর যেটা বললাম যে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটা হচ্ছে। সো শহীদ মিনারে যে এই অনুষ্ঠানটা হবে, এটাও কিন্তু বাই দ্য জুলাই ওমেন, ফর জুলাই ওমেন অ্যান্ড মেন অ্যান্ড অফ জুলাই ওমেন। এই প্রোগ্রামটার যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল যে মেয়েরা, তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে। একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না, যে 3 জন হোস্ট থাকছেন 3 জনই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের, মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের। এটাও আমি মনে করি একটা সিগনিফিক্যান্ট দিক যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে এই উৎসবটা হবে সন্ধ্যা 6টা থেকে। সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, এরপরে ডকুমেন্টারি দেখানো হবে 3টা। একটা হচ্ছে জুলাই উইমেন, বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাকা নসিন নওয়ার। এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, আর একটা ডকুমেন্টারি, এবং আরেকটা হচ্ছে জুলাই বিষাদ সিন্ধু। এই 3টা ডকুমেন্টারির পাশাপাশি ওখানে গান করবেন, আপনারা জানেন, শায়ান, এলেটা করিম, পারশা। আর ব্যান্ডগুলোর মধ্যে থেকে থাকছে হচ্ছে এফ মাইনর, সমগীত এবং রেবেল নামে একটা ব্যান্ড আছে। আমি বোধহয় আরেকটা ব্যান্ডের নাম ভুলে গেলাম, ইলালালা, রাইট, আমি ইলাকে ভুলে গেছি। সো এখানেও দেখেন পারফরমেন্স যারা করছে তারা প্রত্যেকেই আসলে ফিমেল। এর বাইরে আমরা আজকের একটা মেজর প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে এলিটা করিম, আমি এলিটার নামটা ভুলে গেছি, সরি, স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয়, এলিটা করিমও আজকে শহীদ মিনারে আছে। আর এছাড়া আমাদের আরেকটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে। আপনারা জানেন যে 1 তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি, সেখানে বলা হয়েছিল যে দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। সেখানে আমাদের 5 জন উপদেষ্টা যাচ্ছেন, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ। এই 5 জন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ। এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো
4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। এছাড়া আপাতত আমি আর কি কিছু বলার আছে? আরেকটা কথা বলতে চাই, চিটাগংয়ে যারা আছেন এবং রংপুরে যারা আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন যে 16 জুলাই আমাদের জুলাই শহীদ দিবস। সেদিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, ওখানে আবু সাইদ স্মরণ অনুষ্ঠান আছেন, তারাও সেখানে অংশ নেবেন। আর চিটাগং স্টেডিয়াম, যেটা কাজীর দেউলিতে শহরের ভিতরে, সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে, কনসার্ট আছে চিটাগংয়ের শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে, এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে। ফলে চিটাগংয়ে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন। 16 তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, সেখানে ওই 16 তারিখের লাইন আপটা বলা হবে। আপাতত আমার তরফ থেকে এতটুকুই। এরপরে প্রশ্ন থাকলে উত্তর দেওয়া যাবে। শারমিন আপা ক্যান টেক ইট ফরওয়ার্ড। ধন্যবাদ। শুভ বিকেল। আজকের যে অনুষ্ঠানটা শুরু হলো, আমরা 14ই জুলাই, আমরা জুলাই নারী দিবস বলছি। মেয়েরা জুলাই কন্যা শব্দটা পছন্দ করে, তো জুলাই কন্যা দিবস। এই দিনটা আমাদের যেমন কেন্দ্রীয়ভাবে কতগুলো অনুষ্ঠান হচ্ছে আপনারা জানতে পারলেন, এর বাইরে আমার দুটো কথা বলার আছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের জুলাই কন্যাদের আজকে একটা র্যালি হচ্ছে, তারা রিক্সা র্যালি করছে এবং সেখানে তারা তাদের স্লোগান, তাদের ভাষা, তাদের চাওয়া পাওয়া এগুলো নিয়ে তারা আওয়াজ তুলবে এবং তারা একটা জায়গায় সম্মিলিত হয়ে তাদের কথাগুলো তারা বলবে। এটা 3:30টায় শুরু হবে এবং মানিক মিয়া এভিনিউ থেকে আমরা এই যাত্রাটা শুরু হচ্ছে। তারা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় একটা জায়গায় জড়ো হয়ে তারপরে একসাথে তারা র্যালিটা করবে। রিক্সাকে সম্মান দেওয়াটাও এটার একটা অংশ, কারণ অনেক মেয়েদের স্মৃতিতে ছিল যে রিক্সাওয়ালারা কীভাবে তাদেরকে সাহায্য করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনটা বোধহয় পৃথিবীর একটা অন্যতম উদাহরণ ইদানিং কন্টেম্পোরারি হিস্ট্রিতে, যেখানে এত নারী একসাথে আন্দোলনে নেমেছে। আন্দোলনকারীরা নিজেরাই আমাকে বলেছে, ছেলেরা মেয়েরা, যে প্রায় 65 থেকে প্রায় 70% মেয়ে, প্রথমে মেয়ে ছিল। এবং এটা বিস্ময়কর। আর মেয়েদের সূচনা, যে তারা যে সূচনাটা করে, প্রথম স্লোগান, প্রথম ঘর থেকে বের হওয়া, প্রথম হোস্টেল থেকে বের হয়ে আসা, এটা যেমন আমাদের সকলের চোখে স্পষ্ট হয়ে উঠেছিল, ঠিক তেমনি আরেকটা অপূর্ব জিনিস আমরা লক্ষ্য করেছিলাম। সেটা হচ্ছে যে মেয়েরা ছেলেদের উপরে যখন আক্রমণ হয়েছিল, তারা কিভাবে ছুটে গিয়ে ছেলেদের রক্ষা করার চেষ্টা করেছে। ঠিক তেমনি আমরা এটাও দেখেছি যে মেয়েদের উপরে যখন হামলা চালাচ্ছিল, ছেলেরা তখন দৌড়ে গেছে সেখানে মেয়েদেরকেও রক্ষা করার জন্য। অর্থাৎ এই জুলাই আন্দোলনটা অনেক মাত্রায় আমাদেরকে গভীর একটা ভাবনা তৈরি করে, আমাদের একটা ভাবনার জায়গা তৈরি করে, কিভাবে সম্মিলিত শক্তির বিকাশ করতে পারে, কিভাবে ছেলেমেয়েরা একত্রে কাজ করলে পুরো সমাজে বিশাল পরিবর্তন আসতে পারে এবং কিভাবে আগামী দিনে এগোতে হলে এই শক্তিটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এই যে কথাটি বললাম, এই শক্তিকে বাঁচিয়ে রাখা, সেটারই কিন্তু একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে আজকের এই স্মরণ আয়োজনের মধ্য দিয়ে। এবং আর দুটি কথা একটু জানিয়ে রাখি, আমাদের যে নারী যোদ্ধারা আছে তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারীর চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাব। এবং এটাও আজকে আমি বলি, অনেক আহত নারী যারা ঘর বন্ধ করে লুকিয়ে
অনেকে আছে সামনে আসছে না, ডিপ্রেশনে আছে, তারা কেমন আছে দেখার কিন্তু আমাদের দায়িত্ব। এবং সেই জায়গাটিতে যারা এত সাহসিকতার সাথে যুদ্ধ করলেন তারা কেন মুখ লুকিয়ে ফেলল, এটাও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে। এবং তাদের সামনে সামাজিকভাবে যে নানান কি বলে, আপনারা নিজেরাও জানেন যে মেয়েদের উপরে সাইবার স্পেস থেকে অনেক বুলিং হচ্ছে, অনেক বাজে বাজে কথা বলা হয়, কিন্তু এই মেয়েরা তো বীর যোদ্ধা। আমি বিশ্বাস করি তারা এটা থেকে বেরিয়ে আসবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে। আমার মন্ত্রণালয় থেকে দুটো কাজ, এদেরকে চিহ্নিত করা, এদের কাউন্সেলিং দেওয়া, এদের পাশে থাকা, এবং দ্বিতীয় কাজ এদের কীর্তি সংরক্ষণ করা। আজকে এই দিবসের জায়গা থেকে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। ধন্যবাদ। আমি একটু যুক্ত করতে চাই আরেকটু, সেটা হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আজকের অনুষ্ঠানটা কিন্তু প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত হবে শহীদ মিনারে, এবং মূল অনুষ্ঠানের পরে হবে ড্রোন ডিসপ্লে, এবং সেই ড্রোন ডিসপ্লে হচ্ছে চাইনিজ টেকনিক্যাল টিমের সহযোগিতায়। সেখানে আপনারা দিস ইজ গোয়িং টু বি ম্যাসিভ শো। আপনারা 16 ইয়ার্স অফ আওয়ামী ডিক্টেটরশিপ অ্যান্ড প্রেলিউড টু জুলাই এই পুরো জিনিসটা দেখতে পাবেন। আর আরেকটা কথা হচ্ছে, এই ড্রোন ডিসপ্লের পরে ঢাকা ইউনিভার্সিটি মেয়েরা ওরা ওদের হলে ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে ওরা এক্স্যাক্টলি যেভাবে 2024-এ থালা বাটি পিটিয়ে হল থেকে বেরিয়ে এসেছিল, এটা তাদেরই আগ্রহে ওরা আবার রিক্রিয়েট করতে চায়। আমরা বলেছি ইটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া। সো তারা ওটা 12টায় করবে। যারা শহীদ মিনারে থাকবেন তারা ওখানে লাইভ দেখতে পাবেন ওদের এই পুরো প্রসেশনটা, কিন্তু শহীদ মিনারের দর্শক ওখানে যেতে পারবে না, এখানে লাইভ দেখতে হবে। থ্যাংক ইউ। আর কিছু বলবো না স্যার? কি বলছি? আর আমাদের 18 এবং 21 তারিখে ইয়েস। আর আরেকটা হচ্ছে একই মানে সুযোগে আমরা এটা বলে ফেলি, 18 তারিখ এবং 21 তারিখ আমাদের দুইটা মেজর ডে। 18 তারিখ হচ্ছে আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে। যখন সবাই ভেবেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় 17 তারিখে বন্ধ হয়ে গেল, ছাত্রনেতাদেরকে ধরে নিয়ে গেল, আন্দোলন শেষ, তখনই একদল এঞ্জেল নেমে আসলো এবং তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি হিরোজ। সো ওদের জন্য হচ্ছে 18 তারিখ, আর 21 তারিখ হচ্ছে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে। এই দুটার আগে হয়তো আমাদের আবার প্রেস মিট হবে ওটা ডিটেল প্রোগ্রাম ডিটেলসটা বলার জন্যে। আপাতত দ্যাটস অল ফর মি। থ্যাংক ইউ। আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি, আপনার পরিচয় দিবেন এবং আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিবেন। প্রেফারেবলি প্রথম প্রশ্নটা জন্য একটা নারী সাংবাদিক করেন। আমাদের একজন লোককে দাও না এখানে, আমাদের একটা লোককে বলেন মাইকটা দিতে। আমার ওই যে ওকে ওই যে পরশকে বলেন, পরশকে এক আছে। আপনি বলছিলেন যে আমাদের জুলাইতে নারী যোদ্ধারা তারা বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হচ্ছে, তারা লুকিয়ে রাখছে, তার মানে একটা ট্রমার সময় কাটাচ্ছে। তারা অনেক লম্বা সময় পার হয়ে যাবে, এই সময়টা থেকে আমরা তাদের জন্য এই দুরবস্থা থেকে তাদেরকে বের করা যেত কিনা? আমি 1 বছর পরে আমরা তাদের ব্যাপারে বের কথা ভাবছি। তারা তো যোদ্ধা সংস্কৃতি এটি নিয়ে কাজ করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা নিজেরাই অনেক বিষয়ে সচেতন আছো। এই বিষয়গুলো আমাদের গোচরে আসতে কিন্তু সময় লেগেছে। একটা জিনিস জেনে রেখো, 10টা মাস হয়েছে, কিন্তু এখনো কিন্তু আমরা প্রতিটি যোদ্ধার কাছে পৌঁছাতে পারিনি। কারণটা হচ্ছে যত সহজে আমরা বলে ফেলি তার চাইতে অনেক বেশি কঠিন, এবং আমরা সহজ হয়েছিল প্রথমত যারা আহত এবং নিহত তাদের জীবিত করে থাকা। খেয়াল করে দেখবে যে এই 10 মাসে আমাদের নারী যোদ্ধাদের, নারী শহীদদেরও উপরে আমরা খুব একটা কাজ করতে পারিনি। এখানে আমার বলা প্রয়োজন যে আমরা নারী শহীদদের উপরে কাজ হাতে নিয়েছি, এবং একটা ছোট্ট ভিডিও আমরা তৈরি করেছি যেটা আমাদের এই মূল অনুষ্ঠানের ভিতরে থাকবে। অর্থাৎ না করার লিস্ট
বড় করতে পারো তোমরা, কিন্তু এর মধ্যে যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট শ্রম ভিত্তিক এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো খুবই খুশি হতাম যদি আমরা দ্রুত গতিতে পৌঁছে যেতে পারতাম, কিন্তু আমাদের সময় লেগেছে, কারণ এই মেয়েগুলো তারা নিজেরাও সামনে আসতে চায়নি। এখন আমরা যেটা করেছি, আমরা প্রায় 100 জন মেয়েকে ডিপ্লয় করেছি তাদেরকে খুঁজে বের করার জন্য। আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, নারী মন্ত্রণালয়ে সারা বাংলাদেশে, প্রথমত ঢাকায়, তারপরে সারা দেশে। এবং যে তথ্যগুলো আমি পাচ্ছি সেই তথ্যটা সত্যি আমি জানি আমাদের সবারই কষ্ট লাগবে। অনেক মেয়েরা ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে তারা সামনে আসতে রাজি নয়, তারা কথা বলতে রাজি নয়, এবং তারা ঘর থেকে বেরিয়ে আসতেও রাজি নয়। এখন এটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে কেন আমার সমাজে মেয়েদের এই অবস্থাটা ঘটল, এবং আমাদের অবশ্যই দায়িত্ব আছে তাদের পাশে গিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে নর্মাল একটা জায়গায় আবার ফিরিয়ে আনা। এই জায়গাটায় সব প্রশ্নের জবাব আমার কাছে নেই, তবে এই জিনিসটা খুব জরুরি, তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যে মেয়েরা অল্প কিছুদিন আগে যুদ্ধ করলো তারা কেন মুখ ফিরিয়ে দিচ্ছে, তারা কেন ঘরে করছে? একটা হচ্ছে যে হিংস্রতাটা আমরা আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে দেখতে পাচ্ছি, পলিটিক্যাল কারণে কিন্তু ঘটছে অনেক কিছু, সেটাও তোমরা অনেকে জানো। এবং সেখানে মেয়েরা যে একটা শিকার ঘটে যায়, এবং তোমাদেরকে আবারও আমি স্মরণ করে দিতে চাই ৭১-এর মুক্তিযুদ্ধের পরেও কিন্তু মেয়েরা হারিয়ে গেছিল। এবার আমরা হারাতে দেব না বলেই আমরা তাদেরকে ঘরে ঘরে গিয়ে খুঁজছি। সময় লাগবে একটু, কিন্তু আমরা ওদেরকে ঠিকই বের করে আনবো, ওদের প্রত্যেকজনের কাছে আমরা পৌঁছাবো। এই কি করছে? ও আচ্ছা, এখন যে কার টিভি কে নিয়ে যাচ্ছে। আমি মমতা আপনি যে কথাটা বললেন যে আপনারা হারিয়ে যেতে দেবেন না, এর আগে বললেন যে এই জুলাইয়ের নারী যোদ্ধারা তারা অভিযোগ করেছে তারা নানা ধরনের বুলিং এর শিকার হচ্ছে। এই বুলিং এর কথাই যদি বলি যে গত অনেকগুলো বছর ধরে আমরা দেখেছি যে এই অনলাইন ব্যবহার করে নারীরা কিভাবে বুলিং এর শিকার হচ্ছে। এটা নতুন না, এই সংস্কৃতি অনেক পুরনো। জুলাইয়ের পর সেই সংস্কৃতি কেন বন্ধ করা গেল না সেটা একটু জানতে চাইবো। জানতে চাইবো যে আমরা বছরের পর বছর দেখেছি এই যে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের অনেক বক্তারা যারা ধর্মের নামে, আমি ধর্মের নাম বলছি, নারীদের প্রতি যে ধরনের বিষোদ্গার করে গেছে দিনের পর দিন, এবং সেটি কিন্তু জুলাইয়ের পরও বন্ধ হয়নি। আমরা দেখিনি এই ধরনের কোনো ব্যবস্থা নিতে। এখন থেকে ইউটিউবে সার্চ করে লাখ লাখ বক্তা যারা যে ধরনের বিষোদ্গার করে যাচ্ছেন দিনের পর দিন, এই প্যাসেঞ্জারগুলোতে যদি হাত না দেওয়া হয় আসলে, কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি যে এই নারীর প্রতি বৈষম্য করার ক্ষেত্রে যে আমি বলছি নীতিমালার ক্ষেত্রে সাধারণ মানুষের আচরণ হয়তো আপনি নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু সেই জায়গায় কোনো কাজ হলো গত জুলাই থেকে আমরা দেখি না। আচ্ছা, জুলাই পরে সব কিছু একেবারে ম্যাজিকের মতো হয়ে যাবে এটা ভাবা যেমন একটু কি বলবো অযৌক্তিক। অন্যদিকে আমি তোমাদের বলি, তুমি জানবে কারণ আমি পাবলিক স্টেটমেন্ট দিয়েছি, আমার মন্ত্রণালয় একটি সাইবার ইউনিট খুলছে এই মাসে, যেটাকে চালাবে আমাদের জুলাই কল্যাণের একটা টিম, এটাকে চালাবে। কাজটা হচ্ছে দুটো, এটাকে ২৪ ঘন্টা আমরা মনিটর করব, যে ভাষা ব্যবহার হচ্ছে, যে অ্যাবিউজ ব্যবহার হচ্ছে, সেই জায়গাটিতে এগুলো কিন্তু ক্রিমিনাল কাজ, এগুলোকে যতখানি শাস্তির ভেতরে আনা যেত ততখানি আমরা এখনো বুঝে উঠতে পারিনি। কিন্তু খেয়াল রাখতে হবে, পুলিশের একটা ইউনিট আছে, তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে জোরদার করার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ে একটা ইউনিট খুলে এটা ২৪ ঘন্টা মনিটরিংয়ের ভেতরে আনবো। দুটো কাজ করবো, একটা হচ্ছে এটাকে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের সাথে একটা সংযোগ তৈরি করে সেখানে কোঅর্ডিনেটেড ওয়েতে এটাকে অ্যাড্রেস করা, আর দ্বিতীয়ত অপরাধীদেরকে শাস্তির ভিতরে আনা, দ্বিতীয়ত অল্টারনেটিভ ন্যারেটিভ স্থাপন করা। এবং এই জায়গাটায় আমি অবশ্যই দাবি করব যে আমরা যেন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, মেয়েদেরকে ছোট করা, হেয় করা, খারাপ ভাষায় গাল দেওয়া, এটা তো একটা রাজনৈতিক টুল, এটা তো আমরা যুগ যুগ ধরে জানি।
একটি কমিউনিটিতে মেয়েদেরকে, বাচ্চাদেরকে যদি তুমি একেবারে নির্যাতনের মেঝে ফেলে দাও, তুমি তো সেই পুরো কমিউনিটিকে তোমার কন্ট্রোলে নিয়ে আসো। তো এই জায়গাটা থেকে দৃঢ়ভাবে আমাদের এটা করতে হবে, অল্টারনেটিভ ন্যারেটিভ আনতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার জবাব হচ্ছে তোমার কাছে যে এই কাজটা আমরা শুরু করেছি, পুলিশের সাথে আমাদের একটা MOU হতে যাচ্ছে এবং আমরা এই দৃঢ়তার সাথে এই কাজ করব এবং সেটা তোমাদের সহযোগিতা লাগবে। আরেকটা জিনিস মনে রেখো যে বট বলে একটা নতুন ফিনোমেনা আছে, এই বট কালচারটা কিন্তু খুব দৃঢ়ভাবে ব্যবহার হচ্ছে এই অপসংস্কৃতিটা ছড়ানোর ক্ষেত্রে এবং তাদেরকে কিন্তু ধরা যায় না এবং বিদেশ থেকে যারা আছে, বিদেশ থেকে যারা করছেন তাদেরকেও ধরাটা আমাদের জন্য খুব কঠিন। কিন্তু দেশে যে অরাজকতা যদি হয়, দেশে যদি কেউ এই ক্রিমিনাল কাজগুলো করে, আমি বিশ্বাস করি যে আমরা যে কাজগুলো হাতে নিয়েছি তার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই এটাকে আরেকটু ভালো অবস্থায় নিয়ে আসতে পারবো। আমরা কোশ্চেনগুলো একটা বিষয় আরেকটা আমি ওনার এখানে অ্যাড করি, আমরা কিন্তু সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্সটা করেছি যাতে সাইবার স্পেসে নারীদের এবং শিশুদের আমরা যেন এটাকে সেফ একটা স্পেস তৈরি করতে পারি, ওদের প্রোটেকশনটা ইস্যু করা হয়। এটা এখন খুব ইন্টেন্সিভ একটা কনসালটেশনের পরে এই আইনটা কিন্তু গৃহীত হয়েছে। আরেকটা হচ্ছে যে আপনারা দেখেছেন মাগুরার যে ঘটনাটার পরে, রেপ কেসের পরে কিন্তু আমরা আমাদের আইনেও কিছু চেঞ্জ এনেছি নারী এবং শিশুদের রিপ্রেশন কেসের ক্ষেত্রে, এবং এটা খুবই আরও শক্ত করা হয়েছে। এটুকু আমি অ্যাড করলাম। আমি এই কোশ্চেন করছিলেন প্লিজ, অনুষ্ঠান সম্পর্কিত কোশ্চেন করেন প্লিজ। যেহেতু গণভবনে এসেছি, আমি এই কাজ করি আছেন, আপনারা বলছিলেন যে 64 জেলায় 14 করবেন। আরেকটি ঘোষণা ছিল জুলাই গণভবন সিটি চালু করা হবে এই গণভবন, সেই কাজের অগ্রগতি কি, কবে টাকা শেষ হবে? আমরা দিন রাত এটা না প্লিজ, আমি এটা করে আপনি একই রকম আছে, অনেক ধরনের কাজ হচ্ছে, কিন্তু আমাকে একটু ডিটেইল বলবেন আপনারা আসলে এখানে কি মানে টোটাল প্ল্যানিং উনি পারলে ভিজিট করা দেখেন। আচ্ছা না, থ্যাংক ইউ ফর টু বিউটিফুল কোয়েশ্চেন্স। একটা হচ্ছে যে আপনারা জানেন যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেক্স লট অফ টাইম। আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরও সময় লাগবে, কারণ প্রচুর কাজ বাকি। আর কি কি থাকবে এর মধ্যে এইটার ডিটেলটা আমরা এখন বলতে চাই না, এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে, ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন। তবে ফিলসফিটা বলতে পারি আমরা, ফিলসফিটা হবে এটা যে আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে, ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি। এইটার হয়তো আমরা যখন মানে দর্শনার্থীদের জন্য ওপেন করব তখন বলতে পারবো ডিটেল, কিন্তু কাজ চলছে সারাদিন রাত। এটা একটু এখন বলানো মুশকিল এক্সাক্ট টাইমটা, তবে 5 আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করা হবে পরে, সেই টাইমটা আমরা একটু পরে জানাবো। থ্যাংক ইউ। এটা নিতে পারবো। আমি একই বিষয়ে কাজ করি, আমার নাম হাসিব। আমার প্রশ্ন হচ্ছে এই গণভবন থেকে গণহত্যার অনেক পরিকল্পনা হয়েছিল এবং সেটা বিভিন্ন তদন্ত সংস্থা রিপোর্টে এসেছে। তো সেই জায়গায় এটা একটা ক্রাইম সিন, এই ক্রাইম সিন নষ্ট হবার ঝুঁকি তৈরি হয় কিনা এই জুলাই জাদুঘর তৈরি করতে? প্রথম কথা হচ্ছে এখান থেকে যা যা
প্রমাণ প্রয়োজন, সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে ক্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে। ফলে এখানে যে জিনিসগুলো আদালতে আলামত হিসাবে উপস্থাপিত হবে এগুলো আইসিটির হেফাজতে আছে। আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে। যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটার অরিজিনাল কপি আমাদের কাছে আসবে। এটা প্রথম উত্তর। আর দ্বিতীয়ত, আপনি ঠিকই বলেছেন, এই বাড়িতে বসেই খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে, ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে যখন আপনি জানবেন। কিছুদিন আগে একটা অডিও আপনারা শুনেছেন, গার্ডিয়ান আগে পাবলিশ হয়েছিল, কয়েকদিন আগে বিবেচিত হয়েছে। এই অডিওটা মোস্ট প্রবাবলি এই অফিস রুমে বসেই উনি কথা বলেছেন। তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন, নট অনলি ক্রাইম সিন, ইজ এ হরর সিন অ্যাজ ওয়েল। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন, এবং সেটা যেন ওই জায়গায় পৌঁছায় আমাদের কিউরেশনটা সেরকম হচ্ছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা একটা আমরা আগে বানানো শেষ করি, তারপর এটার একটা আইনি কাঠামো, এটা ট্রাস্টের ভিত্তিতে পরিচালিত হবে না কিভাবে হবে সেটা ঠিক করা হবে। তবে আমি আমার একটা গাট ফিলিংয়ের কথা বলতে চাই। আমার গাট ফিলিংটা হচ্ছে হাসিনার যে দুঃশাসন, গুম খুন লুটপাট, মানে হেন অপকর্মনাই করে নাই, এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই গণভবনে এই কাগজটা উদ্ধার হয়েছে, আমরা এটা দিয়েছি গুম কমিশন এবং আইসিটিকে। সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আকুতি জানাচ্ছে যে তার পক্ষে আর গুম করা সম্ভব না। মানে আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ ট্রমা সে তার বাহিনীকেও দিয়েছে। এই সমস্ত জিনিস এখানে থাকবে। এখন আমি মনে করি বাংলাদেশে এটা ডিসাইডেড যে হাসিনার এই অপকর্ম একদিকে আর সারা বাংলাদেশে আরেকদিকে। এখন রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স, সোশ্যাল স্টেক হোল্ডার্সদের মধ্যে মতবিরোধ থাকবে, যেটা যে কোনো ডেমোক্রেটিক সোসাইটির সৌন্দর্য। তর্ক বিতর্ক থাকবে, এটাও সৌন্দর্য। কিন্তু হাসিনা দুঃশাসন এবং এই 16 বছর দুঃশাসন এবং জুলাই, আমার মনে হয় না এই প্রশ্নে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে কোনো বিরোধ আছে, এবং তারা পরবর্তীতে আসলেও এখানে কোনো পরিবর্তন হবে কিউরেশনে, এটা আমি বিশ্বাস করি না। এবং আপনাদেরকে আমি এটুকু বলতে চাই যে আমাদের কিউরেটিভ টিম এখানে যাদেরকে নিয়ে কাজ করছে, একটা বিশাল ইয়াং ফোর্স। এখানে কোনো একটা নির্দিষ্ট দলের লোক নেই, সকল দলের মানুষজন এখানে কাজ করছে। ফলে দিস ইজ গোয়িং টু বি ভেরি অ্যাবসলিউটলি নন পার্টিজান। এটা বাংলাদেশের সত্য কথাটা বলবে। থ্যাংক ইউ। আমি দৈনিক সময়ের কাজ করি। স্বাধীন আপার যেটা বললেন, জুলাই কথা বলতে গিয়ে, বিশেষ করে জুলাই উন্নয়নের কথা বলতে গিয়ে, যে আমরা এখনো রাজনৈতিক ইস্যুতে অনেক কিছু ফয়সলা করতে পারিনি বলে অনেক কিছু করতে সম্ভব হচ্ছে। আমি সেই বিষয়টি প্রশ্ন করতে চাই। রাষ্ট্রপতির প্রবেশদ্বারের চিত্র যদি আমরা দেখি, যে সামনে অর্থনৈতিক ক্যাম্প, কাটাতারের দ্বারা মধ্যে দৃষ্টিতে সিপাহীরা দাঁড়িয়ে আছে। অনেকেই বলছেন যে অপরাধ করেছে রাষ্ট্রপতি, অথচ সাজা ভোগ করছে সাধারণ সিপাহীরা। আবার অনেকে বলছেন যে রাষ্ট্রপতি পালিয়ে দিতে না পারে, সেই জন্য যে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আবার অনেকে বলছেন যে না, আক্রমণ এই প্রশ্ন উত্তর শরীফকে দাও, পলিটিক্যালি মূল প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রপতি এটা খুব কমপ্লিকেটেড ওয়েতে প্রশ্নটা। Yeah, and also it's not in our subject. রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে, তার আগে আমরা এটা ফয়সালা করব। আজকে আমরা আসলে জুলাই অনুষ্ঠান মারা, পুনর্জাগরণ অনুষ্ঠান মারা নিয়ে কথা বলতে এসেছি। আমাদের জুলাইয়ের নারীদের যে ব্রেভারি, তাদের কারেজ, সেটা নিয়ে কথা বলতে এসেছি আমরা। আমি আপনার এই কোশ্চেনটা আমি পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানে উত্তর দিব। আমরা জুলাই নিয়ে কথা বলছি, জুলাই নিয়ে আমরা কথা বলছি। আপনার প্রশ্নটা আমি পরে আপনাকে
আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেল আইতে কাজ করি। আমার অনেকগুলো প্রোগ্রাম বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং রাষ্ট্র, এটার যদি মানে যতটুকু গণমাধ্যমে জানানো যায় এটার খরচটা কিভাবে আসছে, কত হচ্ছে, যেমন লেজার শো করেছেন, এই সব কিছু মিলিয়ে আসলে খরচটা কি বলতে হচ্ছে? খুব ভালো প্রশ্ন। আপনাকে আমরা একটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে এটা ওই আপনারা জানেন যে এর আগে অনেক বর্ষের নামে 1000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, বাজেট তো আরও বেশি ছিল। এটার ক্ষেত্রে একটা টাকাও কোনো মন্ত্রণালয়কে বাড়তি বরাদ্দ দেওয়া হয়নি। মন্ত্রণালয় তার যে রেগুলার বাজেট, রুটিন বাজেট, সেই রুটিন ওয়ার্ক থেকে এই কাজটা করছে। ফলে এটার জন্য বাড়তি রাষ্ট্রকে কোনো টাকা বরাদ্দ করতে হয়নি। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি একটু বলি যে আমরা যে কাজটা করছি আসলে আমরা কোনো বাড়তি বরাদ্দ নিয়ে করছি না। গবেষণার ক্ষেত্র আছে, নারীদের ক্ষমতায়নের কর্মসূচি আছে, বাজেট আছে, সেগুলোকেই আমরা কাজে লাগাচ্ছি এই তরুণ প্রজন্মের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, এই তরুণ জুলাই কন্যাদের ক্ষমতায়নের জন্য। শেষটা ও আছে। এটা নিশ্চয়ই প্রত্যেকটা টাকাই তো হিসাবে থাকবে। এটা এক এক মন্ত্রণালয় তো তাদের রুটিন বাজেট থেকে করছে। যখন সমস্ত কাজ শেষ হবে ডেফিনেটলি, কারণ এই সমস্ত কিছু অডিট করতে হবে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত খরচ করেছে তার হিসাবে থাকবে, আমরা কত খরচ করেছি তার হিসাবে থাকবে। আমার মনে হয় এটা ওই সময় উত্তরটা দেওয়া যাবে। থ্যাংক ইউ। আর কিছু না থাকলে এটার পরে আমরা আর একটা কোশ্চেন নিব। আমরা দেখেছি যে আগে বড় সার্ভিস করা হতো, আছে 14 তারিখে আমরা ঘন্টা সকাল সকাল গত বছর দেখেছিলাম রাজাকে সময়, সেটা আসলে কিন্তু রেডিওর কথাটা করে আপনারা এই আজকে সমস্যা। Oh man, thank you. I mean, I was waiting for this question and finally it came. Yeah, you are absolutely right. I think this is called poetic justice. This is poetic justice. এই গণভবনে, এই আমার পেছনে যে দালানটা, সেই দালানেই আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে একজন মানুষ দম্ভ করে সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন, বলতেন 16 কোটি মানুষকে আমি খাওয়াই, আমাকে রেহানা বললো আর 10 লাখকে খাওয়াতে পারবে না, মানে অ্যাজ ইফ উই আর লিভিং ইন এ কিংডম। এবং 14 তারিখে এই গণভবনের ভিতরেই প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনারা জানেন। পোয়েটিক জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে এবং ওই প্রেস কনফারেন্সের পরে যেই মেয়েরা রাস্তায় বেরিয়েছিল ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। আই থিঙ্ক দিস ইজ কল্ড পোয়েটিক জাস্টিস, বাংলার বিচার। আমি একটা কথা বলি, যে পাহাড়ে বসে স্বৈরাচার শাসন করেছে, এই জুলাই আন্দোলন সেই পাহাড়কে ঘুরিয়ে দিয়েছে। তো এখান থেকে শুরু করবো না তো আর কোথা থেকে শুরু করবো? থ্যাংক ইউ, গ্রেট কোয়েশ্চেন ম্যান। আমরা শেষ করতে পারবো না। আই থিঙ্ক এই প্রশ্ন করে আর প্রশ্ন দরকার নেই। দিস সামস আপ এভরিথিং নাকি? আর এনি আদার কোশ্চেন? আমাদের টিম আপনাদেরকে একজন দুইজন যাবেন, ওনারা আচ্ছা আজাদ ভাই সহ যাবেন, আপনাদেরকে একটু জাস্ট দেখাবেন, কিন্তু ভিতরে আপনারা বিশেষ কিছু করছেন, এখানে যারা কাজ করছেন তাদের সাথে আমাদের প্রেসের দুইজন থেকে আপনাদেরকে দেখাবেন জাস্ট। আর ভিতরে বিশেষ কিছু পাবেন না, কারণ জিনিসগুলো সব সরিয়ে আমরা আরেক জায়গায় কাজ করছি। এখন ভিতরে কিছু ওয়ারিংয়ের কাজ চলছে, ওগুলো শেষ হওয়ার পরে ওগুলো আবার প্লেস করা হবে ওখানে। কিন্তু অফকোর্স ইউ আর ওয়েলকাম টু ভিজিট। থ্যাংক ইউ।